আইএফআরএস 18 এর উপরে প্র্যাকটিক্যাল ডিসকাশনগুলো করছিলাম সিরিজ, আজকে তার 5th পার্ট। বেসিক্যালি আইএফআরএস 18 চেঞ্জের সঙ্গে সঙ্গে এটা একটা প্যারাডাইম শিফট হচ্ছে, প্রায় 52-53 বছরের পুরনো আইএস 1 থেকে আইএফআরএস 18 এ শিফট হচ্ছে। তো আমরা নিশ্চয়ই জানি যে অ্যানুয়াল ইমপ্রুভমেন্টগুলো তো থাকেই, কিন্তু যখন একটা মেজর আইএফআরএস চেঞ্জ হয় তখন লজিক্যালি কনসিকুয়েন্টলি অন্য অন্য আইএফআরএসের বা আইএসের উপর ইম্প্যাক্ট ফেলে। সো আজকের ডিসকাশন টপিকস আইএফআরএস 18-এর চেঞ্জের কারণে ইম্প্যাক্ট ফেলবে হচ্ছে অন্য অন্য কোন কোন আইএসের। সো দ্য টপিকস ইজ আইএফআরএস 18 impacts on IS 8, IS 7, IS 34 and 33. So that is basically the discussion topics today. আমরা যদি একটু আগাই তাহলে দেখব যে এখানে বেসিক্যালি ইম্প্যাক্ট পড়ে 7, 8 আর 33, 34। সো ওয়াই ইট ইজ ম্যাটার, এটা কেন ম্যাটার করে? বিকজ ম্যাটার করে এই জন্য যে মোর আপনার কনসিস্টেন্সি, অর্থাৎ আইএফআরএসের প্রতিগুলো চেঞ্জ আসছে ফুল ডিসক্লোজারের কারণে। আইএফআরএসের চেঞ্জগুলো আসছে মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড আগের থেকে বেটার রিপোর্টিংয়ের জন্য ফর দ্য স্টেক হোল্ডার, ফর দ্য ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যে কারণে আইএস 1-এর যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে আইএফআরএস 18-এ, আর আইএফআরএস 18-এর ইম্প্যাক্টগুলো পড়েছে আরও 4টা আইএসে। সো ইট ইজ মোর কনসিস্টেন্সি মেনটেন করবে, বেটার কম্প্যারেবিলিটি শো করবে, যেটা হচ্ছে আমরা জানি আইএফআরএস যে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভিতরে এবং আইএস 1-এ যেটা ছিল যে কম্প্যারেবিলিটি ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ক্লিয়ার পারফরমেন্স কমিউনিকেশন, এবং যাতে করে একটা অর্গানাইজেশনের পারফরমেন্সটা প্রপারলি এবং ক্লিয়ারলি কমিউনিকেটেড হয় টু দ্য স্টেক হোল্ডার্স, স্পেশালি দ্য ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো এরপরে আমরা যদি দেখি যে IS 8 হ্যাজ এ নিউ নেম। আমরা এইটা অনেকেই আমরা দেখেন যারা আইএস ডোমেনে কাজ করি বড় বড় চেঞ্জগুলো খেয়াল করি না। সো একটা আইএসের নাম ছিল এতদিন ধরে আমরা জানতাম IS 7, অ্যাকাউন্টিং পলিসিস চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এরর, সেটাকে যে চেঞ্জ হয়ে গেছে সাবজেক্ট টু দ্য চেঞ্জ অফ IFRS 18, এবং এটা ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন হচ্ছে 1st of January 2027। আর্লি অ্যাডাপশন ইজ অলসো পারমিজেবল। সো সেই জায়গায় এই IS 8-এর নাম হয়ে গেছে এখন বেসিস অফ প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো এই আইএফআরএসের মানে চেঞ্জগুলোর সাথে সাথে আমাদের যদি অ্যাডাপশন না থাকে তাহলে আমরা যারা সিএ, আইসিএমএ বা প্রফেশনাল এক্সামিনেশনে আছি তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপটা অনেক বেড়ে যাবে, যে আমরা হয়তো IS 8-এর নামই চেঞ্জ হয়ে গেছে এটা না খেয়াল করতে পারা অনেক বেশি বড় একটা প্রবলেম। সো নেমটা চেঞ্জ হয়ে গেছে, স্কোপও চেঞ্জ হয়ে গেছে। নেমটা আবারও বলছি, বেসিস অফ প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে নেম। আর স্কোপে যদি বলি, যেহেতু IS 1টা চলে যাচ্ছে, IS 1 থাকছে না, IFRS 18-এ চলে যাচ্ছে, IS 1-এর কিছু কন্টেন্টকে ট্রান্সফার করা হয়েছে, অ্যাড করা হয়েছে IS 8-এ। সো IS 8 হ্যাজ এ এডিশন স্কোপ। কী কী অ্যাড হয়েছে আমরা জানি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং IS 1-এর কমন টপিকস যেমন ফেয়ার প্রেজেন্টেশন অ্যান্ড কমপ্লায়েন্স, গোয়িং কনসার্ন, অ্যাক্রুয়াল বেসিস, সিলেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য পলিসিস, এইগুলো চলে গেছে হচ্ছে IS 8-এ। যদিও সিলেকশন অ্যান্ড ক্রিয়েশন অ্যাপ্লিকেশন এটা পলিসি অলরেডি IS 8-এ ছিল, বাট IS 1-এও এই ডিসকাশনগুলো ছিল। সো এই 4টা টপিকস, ফেয়ার প্রেজেন্টেশন অ্যান্ড কমপ্লায়েন্স, গোয়িং কনসার্ন অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস এবং ফাইনালি সিলেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য পলিসিস, যদিও IS 1-এও ছিল এবং IS 8-এও ছিল, এই 4টা ফুললি এখন চলে গেছে IS 8-এ এবং নেম হয়ে গেছে, আপনারা খেয়াল করেছেন নেমটা হয়েছে বেসিস অফ প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন আসুন, এই যে IS 8 যেহেতু হচ্ছে যে স্কোপ চেঞ্জ হয়েছে সেই কারণে এবং এর এডিশন হয়েছে, সেই কারণে IS 8 হ্যাজ এ চেঞ্জ এবং স্কোপে কিছু এডিশনাল জিনিস অ্যাড হয়েছে। আমরা জানি যে কোনো IFRS-এর শুরুতে অবজেক্টিভ এবং স্কোপ থাকে। স্কোপে যে প্যারাটা অ্যাড হয়েছে সেই প্যারাটা আমি এখানে তুলে ধরবার চেষ্টা করছি। দ্য অবজেক্টিভ অফ দ্য অ্যামেন্ডেড স্ট্যান্ডার্ড ইজ টু এনহ্যান্স দ্য রিলেভেন্স অ্যান্ড রিলায়েবিলিটি। এটা আমরা জানি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ফান্ডামেন্টাল এবং ইনক্রিমেন্টাল যে আপনার কোয়ালিটেটিভ আসপেক্ট আছে, সেখানে রিলেভেন্স অ্যান্ড রিলায়েবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ অ্যান এন্টিটিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দ্য কম্প্যারেবিলিটি। সো আলটিমেটলি এই অবজেক্টিভের ভিতরে IS 8-এ আগে যেটা ছিল পলিসি, চেঞ্জ ইন পলিসি, এস্টিমেট এবং এরর, সেই সাথে মোটা দাগে অ্যাড হয়েছে এনহ্যান্সমেন্ট
enhance the relevance and reliability of an entity's financial statement and the comparability of those financial statement over time with the financial statement of other entities, অর্থাৎ নিজেরটার সাথে, অর্থাৎ নিজের হচ্ছে আপনার লাস্ট ইয়ারের এবং কম্পারিজন এবং একই সঙ্গে সঙ্গে ভার্টিক্যাল হরাইজন্টাল কম্পারিজন, অর্থাৎ ইন্ডাস্ট্রির অন্য অর্গানাইজেশনের অথবা ক্রস ইন্ডাস্ট্রির কম্পারেটিবিলিটি এনশিওর করবার জন্য এই আইএসটাকে আরও এনহ্যান্স করা হয়েছে বাই প্রেসক্রাইবিং দ্য বেসিস অফ প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তারপরে নামটার মাধ্যমে বোঝা গেছে যে স্কোপটা বাড়ানো হয়েছে এবং নতুন নেমে এসে এবং স্কোপ বেড়েছে এবং সেই জায়গা থেকে IS-1 থেকে কিছু জিনিস এখানে আসছে। এবার চেঞ্জটা পড়বো হচ্ছে IS-7। IS-7 নিয়ে অলরেডি আমি আলাপ করেছি। IS-7-এর প্যাটার্নে অনেকটা IFRS 18 আসছে, সেই কারণে দ্য নিউ স্ট্যান্ডার্ড পয়েন্ট অফ দ্য ক্যাশ ফ্লোজ কী হয়েছে এখানে, দ্য স্টার্টিং পয়েন্ট ফর দ্য ক্যাশ ফ্লোজ ইজ নট এনিমোর অ্যান অপশন বিটুইন দ্য প্রফিট অর লস বিফোর অর আফটার ট্যাক্স। আমরা যারা প্রফেশনাল এক্সামে পড়তাম, পরীক্ষা দিতাম, অনেকেই কনফিউশন থাকতো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু করবার সময় প্রফিট অর লস বিফোর ট্যাক্স নিয়ে শুরু করবো নাকি আফটার ট্যাক্স নিয়ে শুরু করবো। দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ। আমরা জানতাম যে মোস্টলি হচ্ছে আপনার বিফোর ট্যাক্স নিয়ে করতে হতো, আফটার ট্যাক্স থাকলেও আবার রিকনসিলিয়েশন করতে হতো। এখন এই ঝামেলাটা চলে গেছে, এখন বেসিকলি অপারেটিং প্রফিট নিয়ে শুরু করতে হবে। সো আমি আবারও বলছি যে স্টার্টিং পয়েন্ট অফ দ্য ক্যাশ ফ্লো ইজ নট এনি মোর অ্যান অপশন বিটুইন প্রফিট অর লস বিফোর আর আফটার ট্যাক্সেস আন্ডার IFRS 18। ইট ইজ রিকোয়ার্ড টু স্টার্ট উইথ দ্য অপারেটিং ইনকাম। সো এই অপারেটিং ইনকাম, সো ক্যাশ ফ্লোরও একটা বড় পরিবর্তন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট IS-7-এর শুরুতেই হচ্ছে অপারেটিং ইনকাম দিয়ে শুরু হবে, যেটা আমরা আগে নেট প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে শুরু করতাম। সো IS-7-এর মেজর চেঞ্জ ছিল এটা অলরেডি ডিসকাশন করলাম। IS-7-এর আরও কিছু মেজর চেঞ্জ আছে, সেটা আমি এক স্লাইডে নিয়ে আসছি। ক্ল্যারিটি অফ ক্লাসিফিকেশন অফ সাম আইটেমস। IFRS 18 introduced a reduced choice when it comes to the presentation of some items. Let's say আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন ইন্টারেস্ট রিসিপ্ট হলে এটা আমরা অপশনাল ছিল এবং এইটাকে এটা আমার কাছে স্পেশালি প্রেজেন্টেশনে আমরা যারা চার্টার অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করি, যখন আমাদের ক্লায়েন্ট বা আমরা যাদের অডিট করি তারা বলে যে এটা কি ইন্টারেস্ট রিসিভ করেছি, হয়তো ফ্রিকোয়েন্টলি না, নন রিকারিং ওয়ান টাইম বা রিকারিংও হতে পারে, তারা এটা কি ইনভেস্টিংয়ে আনবে না অপারেটিং আনবে। কোশ্চেনটা হচ্ছে এই টাকাটা কি অপারেটিংয়ে। সো এখন এই যে ইনভেস্টিং আর অপারেটিং রাখার যে অপশন ছিল এটাকে বন্ধ করা হয়েছে। এখন হচ্ছে অল ইন্ডাস্ট্রির জন্য ইনভেস্টিংয়ে আসছে। আর শুধু কিছু স্পেশাল কোম্পানি থাকে, কোম্পানিজ উইথ স্পেসিফিক মেইন বিজনেস অ্যাক্টিভিটি লাইক ব্যাঙ্কস অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, এদের জন্য আলাদা, এটা পরে আলাপ করছি। বাট ওভারঅল যারা আমরা ম্যানুফ্যাকচারিং, FMCG, ট্রেডিং কোম্পানি, সেটার হচ্ছে ইন্টারেস্ট রিসিভের যে অপশন ছিল এটাকে ক্যাশ ফ্লোর ইনভেস্টিং অথবা অপারেটিং পার্টে না দেখে এখন সরাসরি ইনভেস্টিং পার্টে দেখাতে হবে। সিমিলারলি ইন্টারেস্ট পেইড, ওটা নিয়েও কোশ্চেন ছিল যে এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা ফাইন্যান্সিংয়ে আনতে হবে, এটা কনফার্ম করা হয়েছে। একইভাবে ডিভিডেন্ড রিসিভ আমরা জানি যে ডিভিডেন্ড রিসিভটা অনেকে মনে করতেন যে এই টাকাটা অপারেশন থেকে সারপ্লাস হয়েছে, এই ডিভিডেন্ড রিসিভটা অপারেটিংয়ে রাখবো নাকি ইনভেস্টিং আকারে এনে ইনভেস্টিংয়ে দেখাবো। সো এই অপশনটা এই ক্লাসিফিকেশনের ওল্ড ক্লাসিফিকেশন অপশনটা বন্ধ করে এখন এটা ইনভেস্টিংয়ে চলে গেছে। অ্যান্ড দ্য ফাইনালি ডিভিডেন্ড পেইড, যদি ডিভিডেন্ড পেইড করি এটা নিয়েও ফাইন্যান্সিং আর অপারেটিং অনেকে কনফিউশন, কারণ আমি ডিভিডেন্ড করি হচ্ছে ফর মাই ইকুইটি, আমার কালেকশন, আমার ক্যাশ কালেকশনের জন্য, ইকুইটি কালেকশনের জন্য। সো এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটার ডিভিডেন্ড পেইড ফাইন্যান্সিংয়ে আসবে, এখানে অপশনটা উঠে দেওয়া হচ্ছে। সো আমরা দেখতে পেলাম ইন্টারেস্ট পেইড এবং ইন্টারেস্ট রিসিভ দুটোই হচ্ছে এই অপশন তুলে দিয়ে ইন্টারেস্ট রিসিভ চলে গেছে ইনভেস্টিং, ইন্টারেস্ট পেইড হচ্ছে ফাইন্যান্সিংয়ে, ডিভিডেন্ড রিসিভ ইনভেস্টিংয়ে, আর ডিভিডেন্ড পেইড হচ্ছে ফাইন্যান্সিংয়ে। এই ক্রোনোলজি ইজ এ ভেরি লজিক্যাল। আর আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, স্পেশালি ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, NBFI, এদের জন্য সিঙ্গেল ক্যাটাগরি ফর অল ক্যাশ ফ্লো রেফারেন্সিং দ্য প্রফিট অ্যান্ড লস ক্লাসিফিকেশন। তাদের প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টই তো আলাদা, আমি আগের দিন দেখিয়েছি, ফার্স্ট ভিডিওটা আবার একটু দেখেন। আজকে প্রথম পার্টে দেখিয়েছি ব্যাংকের জন্য কিন্তু আলাদা হবে। তো ব্যাংকের যেহেতু আলাদা, ব্যাংকের যেহেতু সেলস মানি হচ্ছে ইন্টারেস্ট রিসিভ আর তার কস্ট অফ গুডস সোল্ড মানে ইন্টারেস্ট পেইড, সো তার ক্লাসিফিকেশন অফ ইনকাম স্টেটমেন্ট ডিফারেন্ট, দ্যাটস ওয়াই তাদের ক্যাশ ফ্লো তো আলাদা হবে। আর তাদের ক্ষেত্রে ডিভিডেন্ড পেইড যদিও এটা ফাইন্যান্সিং, এটা অপশন থাকবে না, মানে ব্যাংক, ইন্স্যুরেন্স, নন ব্যাংকিং যারাই হোক না কেন, ডিভিডেন্ড পেইড ইজ নট অ্যান অপশনাল আইটেম নাও, ইট ইজ ফাইন্যান্সিং, ইজ কনফার্ম। এরপর IS-7-এর পর IS-33তে যেটা হচ্ছে IS-33 মিটস IFRS 18। IFRS 18-এর যে লজিক্যাল কনসিকুয়েন্স আসছে, বেসিক্যালি
IAS 33 will allow entities to present additional types of earnings per share. আগে যেটা ছিল ইপিএসকে আমরা নিউমিনেটর বা ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ শেয়ার যখন দিতাম তখন বেসিক ইপিএস ক্যালকুলেশন করতাম, ডাইলুটেড ইপিএস ক্যালকুলেশন করতাম। সেইটা এখন যেহেতু আমরা দেখেছি যে এমপিএম ম্যানেজমেন্ট পারফরমেন্স মেজর নামে আমরা আমাদের ম্যানেজমেন্ট বা বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট যেরকম প্রেস রিলিজ, তারপরে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রসপেক্টাস, তারপরে অ্যানুয়াল রিপোর্ট, বিভিন্ন জায়গায় যে তথ্য প্রকাশ করে, আমি এমপিএম এর ভিডিওটা ঠিক এর আগের ভিডিও আমি হচ্ছে 5ম ভিডিও করছি, 3য় ভিডিওতে এমপিএম নিয়ে ডিটেইল করা আছে, ওটা দেখে নেবেন। সো এখন এমপিএম ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার দিয়ে এমপিএম, যেমন ধরেন যদি কেউ মনে করে যে আপনার হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট এরকম দেখায়, তাহলে অ্যাডজাস্টেড প্রফিট ডিভাইডেড বাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার, তখন হচ্ছে আপনার অ্যাডজাস্টেড পার শেয়ার প্রতি ইনকামটা এখানে শো করবে। সিমিলারলি IFRS 18-এর যে সাবটোটালগুলো আমি দেখিয়েছি, 5টা সাবটোটাল আছে, সেই 5টা সাবটোটাল ওয়াইজ আলাদা ওয়েটেড অ্যাভারেজ নাম্বার দিয়ে ভাগ দিয়ে লেটস সে অপারেটিং ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, তাহলে বলবেন হচ্ছে পার শেয়ার প্রতি অপারেটিং প্রফিট, প্রফিট বিফোর ট্যাক্স, তারপরে হচ্ছে ডিসকন্টিনিউ অপারেশনের প্রফিট, এইটা পার শেয়ারে ভাগ করে দেখাইতে হবে। আর ইপিএসটা ইজ বেসিক্যালি একই আছে, যদি এমপিএম আলাদাভাবে কেউ ম্যানেজমেন্ট ডিসক্লোজ না করে তাহলে বেসিক ইপিএসটাই হচ্ছে এখানে শো করবে। সো এইখানে এই জিনিসটা আসছে হচ্ছে যদি ম্যানেজমেন্ট তাদের ম্যানেজমেন্ট পারফরমেন্স মেজর নামে ডিফারেন্ট জায়গায় অফিসিয়াল ডিসক্লোজ করে থাকে, কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু না, প্রেস রিলিজ বা এই ধরনের তথ্য দিয়ে থাকে, তখন তার ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের মোর ট্রান্সপারেন্সি, ক্রেডিবিলিটি এবং হচ্ছে ট্রেন্ডটা চেক করার জন্য এবং এটাকে ক্রস রেফারেন্সিং করবার জন্য এমপিএম দিয়ে এখন এই প্রেজেন্টেশনটা আসছে। সো ভেরি ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। হোপফুলি অন্যগুলো আর ফার্দার ক্লারিফিকেশন না লাগলেও IAS 33-র উপরে হয়তো আর একটা ভিডিও করা লাগতে পারে। আশা করি এখানে আমি যেভাবে বলেছি সহজ করে আপনারা বুঝতে পেরেছেন। যদি এটা নিয়ে কোনো ক্ল্যারিটির অভাব থাকে বা ফার্দার কোনো যদি কোশ্চেন থাকে, ইউ লেট মি নো, আই উইল ট্রাই টু মেক অ্যানাদার ভিডিও অন দ্য ইম্প্যাক্ট অফ IFRS 18 অন IAS 33। এরপরে আসেন হচ্ছে IAS 34। IAS 34 আমরা জানি ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। IAS 34 এ জাস্ট লাইক IAS 33, দ্য চেঞ্জ ইন IAS 34 ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর অলসো লিঙ্কড উইথ এমপিএম। দেখেন ইন্টারিম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা আদার নোট যে দেই সেটা কনডেন্স ফর্মে দিই। আপনি খেয়াল করেন আমরা মেইন যে স্ট্যাটুটরি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সেটা আমরা ফুল ডিসক্লোজার দিই, আর যখন আমরা কোয়ার্টারলি বা 6 মান্থের বা হার্ড ক্লোজ মানে 9 মান্থসের যখন আমরা ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্ট পাবলিশ করি আনঅডিটেড, এখন পর্যন্ত এটা অডিট করার রিকোয়ারমেন্ট এখনও নাই, সেটা কনডেন্স ফর্মে দিই। এটা হচ্ছে আদার নোট। বাট এমপিএম যদি হয়, ইফ ইট ইজ এ কেস অফ এমপিএম, দেন দেয়ার ইজ নো অপশন যে কনডেন্স ফর্মে। এমপিএম হলে এটা ফুল ডিসক্লোজার দিতে হবে লাইক অ্যানুয়াল। সো আমরা আগে এমপিএম নিয়ে ডিটেল ডিসকাশন করেছি, অ্যানুয়াল রিপোর্টের আদার নোটেরও ফুল ডিসক্লোজার যাবে, এমপিএমসেরও ফুল ডিসক্লোজার যাবে। আর হচ্ছে ইন্টারিম অ্যাকাউন্টসের ক্ষেত্রে আদার নোটের কনডেন্স ফর্মে দেয়া গেলেও এটা অপশনাল, কনডেন্স করা যাবে, ফুল ডিসক্লোজার দিলেও কেউ আটকাবে না, কিন্তু এমপিএমসের ফুল ডিসক্লোজার দিতেই হবে। সো দিস ইজ দ্য চেঞ্জ। অ্যানাদার চেঞ্জ ইজ বেসিকলি ইফ ইন্টারিম অ্যাকাউন্টসে যদি কোনো এমপিএম ডিসক্লোজ না করে থাকে, ম্যানেজমেন্ট যদি কোয়ার্টারলি রিপোর্টের উপরে কোনো প্রেস রিলিজ বা ওয়েবসাইটে বা যদি কোনো অ্যানুয়াল রিপোর্ট অথবা কোনো প্রসপেক্টাস এরকম কিছু ছাপিয়ে না থাকেন, পাবলিকলি ডিসক্লোজ না করে থাকেন, সো দেয়ার উইল নো হ্যাভ এনি এমপিএমস ফর দ্য ইন্টারিম অ্যাকাউন্টস। যদি এমপিএম না থাকে তাহলে এমপিএম এর ডিসক্লোজারের দরকার নেই, ইভেন কনডেন্সও দরকার নেই, ফুল দরকার নেই, এখানে নো কোশ্চেন অফ এমপিএমস ফর দ্য ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বাট ফর দ্য অ্যানুয়াল ডেফিনেটলি আপনার আগের মতোই হচ্ছে যে আদার নোটসটাও ফুল ডিসক্লোজার এবং হচ্ছে এমপিএমটাও ফুল ডিসক্লোজার থাকবে। সো হোপফুলি ডিয়ার অডিয়েন্স, আমি যেভাবে করে এটার উপরে আসলে অনেক সময় আমি দিচ্ছি, চেষ্টা করছি যে IFRS 18 যেহেতু নতুন এবং ম্যান্ডেটরি আসবে এবং টোটাল আইএসের এক একটা ইম্প্যাক্ট থাকে খুব ছোট, বাট IFRS 18-এর ইম্প্যাক্ট অন দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডোমেইন এবং কর্পোরেট রিপোর্টিংয়ের হিউজ। যারা CA SCCA সহ প্রফেশনাল এক্সামে যাচ্ছেন তাদের এক্সাম প্যাটার্নে টোটাল অনেকগুলো সাবজেক্টে সরাসরি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অ্যাকাউন্টিং, অ্যাডভান্স রিপোর্টিং এই সবগুলো জায়গায় মেজর চেঞ্জ আসবে। সো এইটা এখন যত লাইটলি আপনারা নিচ্ছেন না কেন, 1 বছর পরে এই লার্নিংটা অপশনাল থাকবে না, ম্যান্ডেটরি হয়ে যাবে। সো অপশনাল থাকতে থাকতে আমি ভিডিওগুলো বানিয়েছি, হোপফুলি ইট উইল হেল্প ইউ লট। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।